হ্যালো স্টুডেন্ট, আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুপাতের কোষে দেখি 2.3 সমস্ত অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতেই করাবো। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্ক ফেয়ার খাতায় সুন্দরভাবে ফ্রেশ করে বুঝে বুঝে তুলে নেবে। তারপরে প্রতিটা চ্যাপ্টার শেষে দেখবে আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশান দিয়ে দিই। এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখবে প্রত্যেকটা ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা সমস্ত অঙ্ক সমাধান করে ছাড়ছি। ওকে, দেখো একদম প্রথম প্রশ্ন আছে যেটা, গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন, স্বাক্ষর মানে সই করতে জানে আর অক্ষর পরিচয়হীন মানে অক্ষরই চেনে না, লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। বলছে গ্রামের মোট জনসংখ্যা 6550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল। ওকে, দেখো এই জাতীয় অঙ্কগুলো খুব সহজ। তোমরা কেমন করবে দেখো, স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা বার করতে বলছে নাকি, তাহলে স্বাক্ষর আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত দিয়েছে আর মোট সংখ্যা দিয়েছে। এই রকম অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবে কীরকম, দেখো প্রথমটা যেহেতু স্বাক্ষর তাহলে এইটা স্বাক্ষরের 4 আর অক্ষর পরিচয়হীন 1। তাহলে আমরা কি করব, স্বাক্ষর লোকের সংখ্যা কত লিখব, এই মোট জনসংখ্যা ইন্টু 4/5। 4/5 মানে এই দুটোকে যোগ করলাম, ক্লিয়ার, 4 এদের যোগফল। আবার অক্ষয় পরিচয়হীন লোকের সংখ্যা কত হবে, এইটা ইন্টু 1 এদের যোগফল। এই সহজ পদ্ধতি, এইটুকু তোমরা মাথায় রাখতে পারলেই হবে। আবার বলছি, প্রথমটা যেহেতু স্বাক্ষর তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা কত হবে, এইটা মোট জনসংখ্যা ইন্টু প্রথমটা বাই যোগফল, এই পুরোটা যোগফল। আবার অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা যে মোট জনসংখ্যা ইন্টু দ্বিতীয়টা বাই এদের যোগফল। এটাই সহজ পদ্ধতি। দেখো তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা কত হবে, এইটা ইন্টু 4/5 হবে, মানে এদের যোগফল। তাহলে দেখো আমি লিখছি স্বাক্ষর লোকের সংখ্যা কত হবে, তাহলে মোট জনসংখ্যা কত 6550 ইন্টু 4/5, তাই না। যেহেতু 4:1 ছিল তাহলে প্রথমটা বাই এদের যোগফল। আবার অক্ষর পরিচয়হীন মানে দ্বিতীয়টা, তাহলে অক্ষর পরিচয়হীন কী হবে 6550 মানে মোট জনসংখ্যা ইন্টু দ্বিতীয়টা 1/5 হলো, দ্বিতীয়টা বাই এদের যোগফল। এটাই নিয়ম, এটাই মাথায় ঢুকিয়ে নেবে, সহজ হবে। এবার দেখো কাটাকাটি করবো, 5 একে 5, এটা 5 একে 5, 1 আছে 15, 5 3 15, 5 একে 5 0। এটাও দেখো, এটাও সে 5 দিয়ে একই, তাহলে 5 একে 5, 5 3 15, 5 একে 5 0। তাহলে এটা হলো, এইটা তোমাদের তাহলে দাঁড়াচ্ছে, গুণ করে নাও 4 দিয়ে, তাহলে 5240 জন হলো, 5240 জন। আর এটা কত হবে 1310 জন। ওকে, এখানে শেষ অঙ্কটা। তারপরের দিকে যাচ্ছি, তার পরের দাগের অঙ্কটা দেখো, সেম একই স্টাইলে করবে। 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব। তাহলে 640 টাকার মধ্যে বিশু কত পাবে, 640 গুণিতক 3 এদের যোগফল মানে 3/8। আর পরেরটা কি, 640 টাকার মধ্যে অপর্ণা পাবে কত, 640 ইন্টু 3/8। আগেরটা কিন্তু 5/8 হবে, তাহলে বিশু 640 টাকার মধ্যে বিশু পাবে 5/8 এদের যোগফল, আর অপর্ণা পাবে 640 গুণিতক 3/8 হলো। তাহলে দেখো 640 টাকার মধ্যে বিশু পাবে কত, 640 গুণিতক 5/8। প্রথমে যেহেতু 5 ছিল তাহলে বিশু, তাহলে প্রথমটা হবে 5/8। আর 640 টাকার মধ্যে অপর্ণা পাবে 640 গুণিতক 3/8। এবার কাটাকাটি করো, 8 একে 8, 8 8 64 0 হলো, আর 5 40 মানে 400 টাকা। আর এটা কে কাটাকাটি করো, 8 8 64 0 আর 3 24 মানে 240 টাকা হলো। একদম সহজ পদ্ধতি, এভাবেই তোমরা করবে।
কোনো চিন্তা নেই, মাস্টার ফুল নম্বর দেবে। শুধু যদি পারো প্রথম লাইনটা লিখে দেবে যে বিশু ও অপর্ণা 5:2 অনুপাতে টাকাটা ভাগ করে নেয়। এটুকু লিখতে পারো, না লিখলেও চলবে, যেটা আছে সেটা লিখলেই ফুল নম্বর দেবে। আচ্ছা, তারপরে দেখো, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত। এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত কত? 49:1 হলে হিসেব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। দেখো, এটা শুধু কিন্তু লোহা চেয়েছে, তাহলে লোহা কার্বন, তাহলে এটা লোহা এটা কার্বন, তাহলে চেয়েছে কত? লোহা। তাহলে কি করব? তাহলে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে কত? 250 গুণিতক প্রথমটা যেহেতু লোহা, তাহলে 49 বাই এদের যোগফল 49/50। দেখো লিখে নিচ্ছি যে 250 কুইন্টাল ইস্পাতে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে কত? লিখব 250 গুণিতক প্রথমটা যেহেতু লোহা 49/50। দেখো অনুপাতটা কত ছিল? 49:1, তাহলে লোহা প্রথমটা, তাই না? প্রশ্নে তো বলেই দিয়েছি যে লোহা আর কার্বন, এটা লোহা এটা কার্বন, আর প্রশ্নে বার করতে হচ্ছে শুধু লোহা, তাহলে 49 বাই এদের যোগফল দেখো 50। তাহলে কাটাকাটি করো, 5 0 কাটলো, 5 1 5, 5 5 25। ক্লিয়ার? তাহলে 49 5 কত হবে? 245 কুইন্টাল। ক্লিয়ার? এটুকুই করলে চলবে। দেখো, অনেকে তোমাদের মনে হতে পারে অঙ্কটা এত ছোট করলে কি মাস্টার নম্বর দেবে? অবশ্যই, এটাই কিন্তু অঙ্কের মেন উত্তরটা কিন্তু এটাই। বড়জোর তোমরা এই অঙ্কটা মানে এইটা করার আগে প্রশ্নে যেইটা আছে, ধরো প্রশ্নে তোমাদের কি ছিল, এই যে লোহা ও কার্বনের অনুপাত, তোমরা এইটা জাস্ট লিখতে পারো যে ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1। হ্যাঁ, তারপরে এই অংশটা ডাইরেক্ট সরাসরি লিখে দেবে, হলো। আর হয়তো কোনো স্যার কখনো কখনো বলবে, দেখবে যে এত ছোট হয়ে যাচ্ছে, ছোট নিয়ে কথা নয়, যেটা করিয়েছি ওটাই সঠিক অ্যান্সার। তোমরা বড়জোর এটাই লিখবে যেটা বইতে আছে লোহা ও কার্বনের, মানে ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1। অতএব ইস্পাতে লোহার আনুপাতিক ভাগ হার 49/50, আর কার্বনের আনুপাতিক ভাগ হার 1/50। এইটুকু বলে এইটা করে দেবে, হলো। কিন্তু কোনো সমস্যা নেই, যখন টাইম থাকবে না বা টাইম থাকলেও এই অংশটাই কিন্তু আমি যেভাবে করাচ্ছি পুরো মানে যেটা গুরুত্বপূর্ণ অংশটাই শুধুমাত্র করিয়ে দিচ্ছি। ওকে, দেখো তারপরে আমরা 4 দাগেরটা দেখো, বলছে কোনো বিদ্যালয়ে 143 জন, মোট ছাত্রী কত আছে? 143 জন। এই 143 জনের মধ্যে শুধু গান করতে পারে আর শুধু নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দিয়েছে 9:2। তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই শুধু গান করতে পারে ছাত্রীর সংখ্যা হচ্ছে কত হবে? 143 গুণিতক 9 বাই এদের যোগফল 11, 9/11। আবার শুধু নাচ করতে পারে ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে? তাহলে 143 গুণিতক 2 বাই এদের যোগফল 2/11, তাই তো? এতটুকু আবদ্ধ করি। দেখো আমি লিখে নিয়েছি গান করতে পারা ছাত্রীর সংখ্যা, তাহলে কত হবে? 143 গুণিতক কত হবে? 143 গুণিতক প্রথমটা হচ্ছে গান করতে পারা 9/11। ক্লিয়ার? আবার দ্বিতীয়টা কত? নাচ করতে পারে ছাত্রীর সংখ্যা 143 গুণিতক 2/11 হয়ে গেল। দেখো এটা 11তে কাটবে, 11 একে 11, 11কে 11, 12 13 14 3, 11 3 33। এটাও দেখো 11তে কাটবে, তাহলে 11 একে 11, 11 3 33। তাহলে ওটা তাহলে হচ্ছে কত হবে? 13 9 117 জন, 117 জন।
আর এটা হবে 13 দিয়ে কত 26 জন। এই পর্যন্ত। এরপরে দেখো প্রশ্নে কি বলেছে, দেখো এরপরে যেটা প্রশ্নে বলেছে সেটা তোমাকে বুঝতে হবে। তারপরে কি বলেছে বলো দেখি, যে এই যে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তার মানে গান করতে আরও 3 জন এলো, তাহলে কত ছিল, যত ছিল সেটার সঙ্গে 3 যোগ করব। গান করতে কতজন ছিল, এই যে গান করতে পারে ছাত্রের সংখ্যা 117 ছিল, এর সঙ্গে 3 যোগ করব। যদি আরও 3 জন গান করতে আসে, দেখো, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত। তাহলে শুধু গান করতে পারার সঙ্গে 3 যোগ হবে, আর নাচ করতে পারা যেটা বেরিয়েছে সেটাই থাকবে, কেন এটা তো কিছু আসে বা বেরিয়ে গেছে কিছু বলেনি। তাহলে দেখো আমরা এখানে কি লিখব, যদি যদি আরও আরও 3 জন ছাত্রী, যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা ছাত্রীর সংখ্যা হবে কত, গান করতে পারে ছাত্রীর সংখ্যা ছিল 117, আরও 3 জন এলো, তাহলে কত হলো 120 জন। এবারে কি বলছে, 3 জন আসার পরে ওই গান করতে পারা ছাত্রছাত্রী এবং নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত বার করতে বলছে। অতএব 3 জন ছাত্রী গান করতে আসার পর গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত হবে, নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত হবে কত, এটা 120:26। ব্যাপারটা দেখো সহজ, বলছে আরও 3 জন যদি গান করতে আসে, গান করতে পারা ছাত্রীর সংখ্যা তো 117 ছিল, তার সঙ্গে 3 যোগ হবে, তখন বলছে গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত। 3 জন এলে এর সঙ্গে 3 যোগ হবে, আর এটাতে কিছু বলেনি, তাহলে এর সঙ্গে 3 যোগ হলে 120:26। দেখো 120:26। ওকে, এবার এটাকে কাটাকাটি করলে তাহলে কী দাঁড়াবে, একে আমরা 2 কাটবো, 2 6 12, 0, 2 কে 2, 2 3 6, এটাই হবে। ওকে, দেখো 5-এর দাগেরটাও পুরো 4-এর দাগের মতো, একটু বুঝলে এই অঙ্কগুলো প্রচুর সহজ, তোমরা পুরো নম্বর পাবে। 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত দিয়েছে 1:3। তাহলে 240 মিলিলিটার ডেটল জল, তাতে জল আর ডেটলের অনুপাত দিয়েছে 1:3। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে 240 মিলিলিটার ডেটল জলে জল থাকবে কত, তো জল আছে 240 ইন্টু 1/4, 1 এদের যোগফল। আবার 240 মিলিলিটার ডেটল জলে ডেটল থাকবে কত, 240 ইন্টু 3 এদের যোগফল, 3/4। ক্লিয়ার? এতটুকু আপাতত করি। দেখো
আমি লিখে নিয়েছি 240 মিলিলিটার ডেটল জল আছে কত, তাহলে 240 গুণিতক অনুপাতটা কত 1:3, মানে 1/4। আর পরেরটা তাহলে কী লিখবো, ডেটল আছে 240 গুণিতক কী লিখবো 3/4, তাই না? এবারে কাটাকাটি করো, 4 6 24 0, এটাও 4 6 24 0, তাহলে এটা হবে কত 60 মিলিলিটার, আর এটা হবে 60 কত 180, তাই তো 180 মিলিলিটার। ওকে, এবারে কি বলছে দেখো, প্রশ্নটা ঠিক সেম আগের অঙ্কের মতোই। দেখো বলেছে যে এই যে এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশাবো। দেখো জলের সঙ্গে মেশাতে হবে, তখন জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে। তাহলে জল কত ছিল, জল এইটা, তাই না, জল এটা ছিল, তাহলে জলের সঙ্গে শুধু 60 মেশাবে, তাই না? তাহলে আমরা কি লিখব, তাহলে ডেটল জলে, তাহলে অতএব ডেটল জলে 60 মিলিলিটার জল মেশালে জল মেশানোর পরে জল ও ডেটলের অনুপাত হবে। জল মেশানোর পরে জল ও ডেটলের অনুপাত হবে কত হবে, ডেটল জলে কত 60 মিলিলিটার জল মেশাবো, জল কত ছিল 60, আবার 60 হচ্ছে মেশালাম ইস টু, আর ডেটল কত, ডেটল 180 ছিল, এর সঙ্গে কোনো কিছু মেশানোর কথা বলেইনি, তাহলে এইটা হবে 120:180। ওকে, তা 0 0 কাটা যাবে, 6 2 12, 6 3 18, এটাই উত্তর। ওকে, তারপরে দেখো 6 দাগের অঙ্কটা, বলছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, মানে তার মাসে আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন। বাকি টাকা মানে, তাহলে এইটা থেকে 750 বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা বাকি টাকা। ওই বাকি টাকাটা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়ের শিক্ষার জন্য খরচ করেন। ক্লিয়ার? এবার চেয়েছে তিনি কত টাকা সংসার খরচ, মানে প্রথমটা, তাহলে সংসার খরচ আর ছেলেমেয়ের শিক্ষার জন্য 3:1, তাহলে প্রথমটা সংসার খরচ, দ্বিতীয়টা ছেলেমেয়ের শিক্ষার জন্য। তাহলে চেয়েছে কত সংসার খরচ, মানে প্রথমটা চেয়েছে। তাহলে আমি প্রথমে কী করব, এইটা থেকে এইটা বাদ দেবো, দেওয়ার পর যেই টাকাটা বাকি থাকবে সেই টাকাটা এত এত অনুপাতে তারা ভাগ করে দিয়েছে, মানে সংসার খরচ আর শিক্ষার জন্য। তাহলে দেখো আমি তাহলে কি লিখব, একদম প্রথম লিখব যে বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি থাকে, বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি থাকে কত, 24,750 বিয়োগ 750 সমান কত, 24,000 টাকা। ওকে, এই টাকাটা এবারে তার সংসার খরচ ও শিক্ষার জন্য 3:1 অনুপাতে খরচ করবে, তাই তো? তাহলে অতএব চেয়েছে কত সংসার খরচ, আচ্ছা সংসার খরচ ও ছেলেমেয়ের শিক্ষার খাতে, সংসার খরচ ও ছেলেমেয়ের শিক্ষার খরচের অনুপাত, খরচের অনুপাত কত না 3:1।
চেয়েছে কত? সংসার খরচ, তাই তো? তাহলে অতএব 24,000 মানে এই টাকার মধ্যে 24,000 টাকার মধ্যে সংসার খরচ তাহলে কত করবে? মানে 24,000 গুণিতক 3/4, তাই তো? দেখো আমি লিখে নিয়েছি 24,000 টাকার মধ্যে, মানে এই টাকার মধ্যে সংসার খরচ কত সেটাই তো প্রশ্নে চেয়েছে। তাহলে 24,000 টাকার মধ্যে সংসার খরচ করেন কত? তাহলে 24,000 গুণিতক এইটা, তাহলে 3/4, 3 এদের যোগফল। যদি বলতো ছেলেমেয়ের খরচ তখন কি করতাম? 24,000 গুণিতক এইটা 1 এদের যোগফল, মানে 1/4 করতাম। হলো? চলো, শুধু প্রশ্নে এটাই চেয়েছে, সংসার খরচটা চেয়েছে। তাহলে 4 6 24 3 0 মানে 18,000 টাকা। হলো? ক্লিয়ার? তারপরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, তোমাদের যদি সময় না থাকে এই অংশটা কিন্তু না লিখলেও চলবে। ক্লিয়ার? নম্বর দেখে এই অংশটা না লিখলেও চলবে, শুধু এই অংশটা আর এই শেষ এইটা করলে কিন্তু হবে। যদি দেখো একটু বেশি নম্বর আছে, 3 নম্বর 4 নম্বর আছে, তখন এই কত অনুপাত প্রত্যেকটা অঙ্কে লিখে দেবে। ক্লিয়ার? তবে না লিখলেও মাস্টার কিন্তু পুরো নম্বর দেবে, এটা তোমরা নিশ্চিত থাকো। আচ্ছা, এবার আমরা 7-এর দাগেরটা করবো। 7-এর দাগের অঙ্কটা দেখো। অঙ্কটা দেখে মনে হচ্ছে বড়, কিন্তু খুব সহজ অঙ্ক। বড় বলে ভয় করবে না, অঙ্কগুলোকে বুঝে নেবে। দেখো, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছরে এত টাকা সরকারি অনুদান পেল, এত টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল এত টাকা। যদি সব টাকা মানে তাহলে এগুলোকে যোগ করব। তাহলে পাঠাগারের মোট টাকার পরিমাণ তাহলে কত হবে? এইটা যুক্ত এইটা যুক্ত এইটা। হলো? যেই টাকাটা বেরোবে সেই টাকাটা, ওই সব টাকাই বলছে নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়। হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়। শুধু নতুন বইটা চেয়েছে, মানে এই প্রথমটা বাই এদের যোগফল, ওই ভাগহারটা হবে। তার মানে টোটাল যে টাকাটা বেরোবে সেইটা ইন্টু 15 এদের যোগফল কত? 20। শুধু সেইটাই বার করতে বলছে। ক্লিয়ার? গল্পটা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিভিন্ন খাতে এই টাকা তারা পেয়েছে টোটাল। তাহলে যদি সব টাকা মানে এগুলো যোগ করব, তাহলে পাঠাগারের মোট টাকাটা কত? এদের যোগফল। ওই টাকাটা নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে, পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়। তবে দেখি কত টাকা নতুন বই কিনতে, শুধু প্রথমটা এইটা বার করতে বলছে। যদি এগুলো বার করতে বলে তাও পারবে। তাহলে মোট যে টাকাটা হবে সেইটা ইন্টু 15 এদের যোগফল 20 নতুন বই কিনতে। পুরনো বই বাঁধাতে কত হবে? তাহলে মোট টাকাটা গুণিতক 3 এদের যোগফল 20। আবার পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে মোট টাকাটা ইন্টু 2 এদের যোগফল 20 হয়ে যাবে। কিন্তু প্রশ্নে শুধু নতুন বই কিনতে, শুধু প্রথমটা বার করতে বলেছে। ওকে, দেখো তাহলে আমি লিখে নিচ্ছি পাঠাগারের মোট টাকার পরিমাণটা কত? তাহলে পাঠাগারের মোট টাকার পরিমাণ 74,350 যোগ 4,350 যোগ 1,300। ক্লিয়ার? তাহলে সমান কত হবে? এটাকে যোগ করবে 80,000 টাকা হবে। হলো? এই টাকাটা এবারে কি বলেছে না 15:3:2 অনুপাতে বিভিন্ন খাতে খরচ করা হয়। সেটা শুধুমাত্র নতুন বই কিনতে চেয়েছে। তাহলে অতএব নতুন বই কিনতে খরচ হয়, মানে এই টাকার মধ্যে নতুন বই কিনতে খরচ হবে কত? তাহলে 80,000 গুণিতক 15/20। ক্লিয়ার? এইটুকুই করলে অঙ্ক শেষ। তাহলে 0 0 কাটলো, 2 1 2, 2 4 8, 3 0 মানে 6,000। 15 4 60, 60,000 টাকা। ওকে, এবার যদি তোমাদের কোনো কারণে যদি বলতো এই এই প্রশ্নে যে নতুন বই কিনতে এইটা হলো,
আবার পরে যদি বলতো যে বাকিগুলো বার করতে, মানে পুরনো বই বাঁধাতে, তখন সেই একই হতো। 60,000 গুণিতক পরেরটা অনুপাতটা কী ছিল, যে 15:3:2। তাহলে নতুন বই কিনতে 15 এদের যোগফল, এই যে 20, 15/20 করেছি, এদের যোগফল দেখো 20। তাহলে পুরনো বই বাঁধাতে কী করতাম, পরেরটা 3 এদের যোগফল ইন্টু এই 180, এভাবেই করতাম। ওকে, তারপরে দেখো 8 দাগের অঙ্কটা, এটাও খুব সহজ। কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1/2 অনুপাতে বসতে দেওয়া হলো। বলছে প্রতি হল ঘরে কতজন বসবে। আচ্ছা, 3টি হল ঘরের অনুপাত দিয়েছে, তো 3টি হল ঘর মানে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর। 3টি হল ঘরের অনুপাত দিয়েছে, কোন ঘরে কত বসবে। তাহলে প্রথম ঘরে কত বসবে, এইটা ইন্টু 11 এদের যোগফল। আবার দ্বিতীয় হল ঘরে কত বসবে, এইটা ইন্টু 3 এদের যোগফল। আবার তৃতীয় ঘরে কত বসবে, এইটা ইন্টু এইটা এদের পুরোটা যোগফল। এই একই নিয়মে তো করে এসছিস, তাই না? এতক্ষণ তো এই একটাই নিয়মে করে এসছি অঙ্কগুলো। দেখো এখানে এই যে অনুপাতটা, এখানে যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে এই টোটালটাকে পূর্ণ সংখ্যায় করে নিই আগে। তাহলে 3টি বড় হল ঘরে এত অনুপাতে বসতে দেওয়া হয়েছে, তাই তো? এটা আমি তাহলে লিখছি, 3টি বড় হল ঘরে 11:3:3 3/1/2 একে ঠিকঠাক করে নিচ্ছে। তাহলে 11:3:, একে পূর্ণ ভাঙাও, 3 2 6 একে 7, 7/2। পুরোটাকে পূর্ণ সংখ্যা করার নিয়ম কি, হরগুলো লসাগু করে সবার সঙ্গে গুণ করে দেবো। হরগুলো কত, এখানে 1, এখানেও 1, তাহলে আর 2, এদের লসাগু 2 হবে, তাহলে সবার সঙ্গে 2 গুণ করে দেবো, এটাই নিয়ম। 11 × 2 = 3 × 2 7/2 × 2, মানে 3জন যা আছে, 11 আছে, 3 আছে, 7/2 আছে, সবার সঙ্গে নিচের হরগুলো লসাগু দিয়ে গুণ করে দিতে হয়, করলে পূর্ণ সংখ্যা হয়ে যায়। 11 দিয়ে 22 3 দিয়ে 6 7। তাহলে 3টি বড় হল ঘরে 22:6:7 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। বসতে দেওয়া হয়েছে। ওকে, এভাবে পূর্ণ সংখ্যা করে নেবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এবারে আমি কি লিখব, এবারে অতএব 1050 জনের মধ্যে 1050 জনের মধ্যে, তাহলে প্রথম হল ঘরে বসেছেন কত হবে, তাহলে 1050 গুণিতক প্রথম হল ঘরে, তাহলে এইটা, তা 22 এদের যোগফল, তা 22 6 28, আর সাথে 35, 22/35। ক্লিয়ার? এই দাগটা কিন্তু আগের দাগ, এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসেছেন কত, তাহলে এইটা এদের যোগফল, তাই তো? 1050 ইন্টু এইটা মানে প্রথমটা এদের যোগফল। আবার 1050 জনের মধ্যে দ্বিতীয় হল ঘরে বসেছেন কত হবে, তাহলে 1050 ইন্টু দ্বিতীয় হল ঘর মানে দ্বিতীয়টা নেব, দ্বিতীয়টা এদের যোগফল 35। আবার একইভাবে 1050 জনের মধ্যে তৃতীয় হল ঘরে বসেছেন কত হবে, তাহলে 1050 গুণিতক তৃতীয়টা এদের যোগফল, মানে 7/35।
ক্লিয়ার? তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো সব কিন্তু 5 দিয়ে কাটবে। 5 দিয়ে কাটার নিয়ম কি, শেষে 5 অথবা 0 থাকবে। আচ্ছা তাহলে দেখো এটাকে আমরা কাটাকাটি করে নিচ্ছি। 5 7 35, 5 দিয়ে 10, 5 একে 5, 0, 7 কাটবে, 7 একে 7, 7 3 21, 0। ওকে, তাহলে এটা হচ্ছে কত হবে, 22 আর 30 কত হবে, 66, মানে 660 জন। একই দেখো, সব তো একই আছে, এও 35,050, এও 35,050, এও 35,050। একটা কাটাকাটি হয়ে গেলে ডাইরেক্ট করে দাও না, তাহলে 35 ওপরে 30 ডাইরেক্ট লিখে দেবে, 35 ওপরে 30, মানে নিচে তো কিছু নেই, ওপরে শুধু 30 আছে, যার জন্য আমি সরাসরি করে দিলাম। যাদের কাটাকাটি করার ইচ্ছা করতেই পারো, এরকম যেমন করলাম। তাহলে 6 3 18, 180 জন, 7 3 21, 210 জন। ক্লিয়ার? এটুকু এখানে জন লেখার জায়গা নিয়ে ছোট্ট করে লিখে দিচ্ছি এখানে 180 জন, এটা 210 জন। এইটুকু অঙ্ক। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই কাটাকাটিটা বললাম যাদের মনে হচ্ছে এরকম, তাহলে 5-এ কাটবে এরকম করে, আর ডাইরেক্ট 35-এ কেটে দিলেও হয়ে যাবে। এটা আমি ডাইরেক্ট 35-এ কেটেছি, আর এটা কি করেছি, 5-এ কেটেছি হচ্ছে প্রথমে, তারপরে আবার 7-এ কেটেছি, যার যেটা ইচ্ছা। তারপরে অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো 9-এর অঙ্কটা, এটাও খুব সহজ অঙ্ক। এই টোটাল টাকাটা বলছে মধু, মানস, কুন্তল ও ইন্দ্র 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তাহলে 12,100 টাকার মধ্যে মধু পাবে কত, এই প্রথমটা বাই এদের যোগফল ইন্টু এইটা, আবার মানস পাবে কত, দ্বিতীয়টা বাই এদের যোগফল ইন্টু এই 12,100, আবার কুন্তল পাবে কত, তৃতীয়টা বাই এদের যোগফল ইন্টু 12,100, ইন্দ্র পাবে কত, চতুর্থটা বাই এদের যোগফল ইন্টু এইটা। আমি দেখো এটা লিখে নিয়েছি যে 12,100 টাকা, 12,100 টাকার মধ্যে মধু পাবে 12,100 গুণিতক 2 বাই এদের যোগফল লিখবো। এদের যোগফল কত, 2 3 5 4 9 10 11, তাহলে 2 বাই 11। তাহলে 12,100 টাকার মধ্যে মধু পাবে 12,100 ইন্টু 2 বাই এদের যোগফল 11। দেখো 12,100 টাকার মধ্যে মধু পাবে 12,100 গুণিতক 2 বাই 11। তারপরে 12,100 মধ্যে মানস পাবে কত, 12,100 গুণিতক তার 3 বাই 11। তারপরে কুন্তল পাবে কত, 12,100 গুণিতক 4 বাই 11। আর ইন্দ্র পাবে কত, 12,100 গুণিতক কত হবে, 2 বাই 11। ওকে, এই যে 11 তো জানো এটা মৌলিক সংখ্যা, এটা অন্য কোনো নামতায় নেই, শুধু 11 নামতায় আছে। হলো, তাহলে এটা তাহলে শুধু 11 দিয়ে কাটতে বাধ্য। 11 × 11, 11 × 11, এখানে 1 আছে, 11, 11 × 11, দুটো শূন্য, তো গুণ করে দাও, তাহলে কত হবে, 2200 টাকা। ওকে, এটাও তাই, 11 × 11, 1 আছে, 11 × 11, দুটো শূন্য, তাহলে কত হবে, 11 × 3 = 3300 টাকা। এটাও তাই, 11 × 11, এখানে 1 আছে, 11 1 পাশাপাশি বলে 11, 11 × 11 আর দুটো শূন্য, 11 4 4400 টাকা। এটাও সেম, 11 × 11, 1 11, 11 × 11, দুটো শূন্য, 11 দিয়ে 2200 টাকা। ওকে, অঙ্কটা খুবই সহজ। তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো 10-এর দাগের অঙ্ক, ABC ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই জানো ত্রিভুজ মানেই যেরকম খুশি ত্রিভুজ হোক, ছোটো বড় যাই হোক, ত্রিভুজ মানেই তার 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, এই 3টি কোণের অনুপাত দিয়ে দিয়েছে দেখো 3:5:10। ওকে, আচ্ছা তাহলে আমি প্রথমে কি করব না, আমাদের যেটা বার করতে হবে কোণ ABC, এই যে এর মানটা বার করব, বিএসির মানটা কত হবে, কোণ বিএসি সমান কত হবে, 180 গুণিতক 3 বাই এদের যোগফল, তাই তো, মানে 18, এদের যোগফল 18। তাহলে বিএসিটা বার করব আগে, 180 গুণিতক 3 বাই 18,
কোন এ বি সি কী হবে, সেটাও সেম 180/5 এদের যোগফল 18, 5/18। আর এটা কোন সি বি এর মানটা কত হবে না 10/18 ইন্টু এটা 180। ক্লিয়ার? এটা আগে করে নিই, তারপরের অংশটা করব। দেখো আমি তাহলে লিখি যে কোন বিএসি এর মান, বিএসি এর মানটা কত হবে 180 গুণিত 3/18, তাই তো? প্রথমটা তো 3 ছিল, অনুপাতটা কী ছিল বলো দেখি, 3:5:10। তারপরে তার জন্য যে 3 এদের যোগফল 18। তারপরে কী আছে এ বি সি, কোন এ বি সি এর মান কত হবে 180 গুণিত 5/18। এই 5 এটা 18, 180 নয় 18। তারপরে কোন এসিবি, প্রশ্ন দেখো, তারপরে কোন এসিবি, কোন এসিবি এর মান কত হবে 180 গুণিত এটা 10/18 ও 18 একে 18 শূন্য, 18 একে 18 শূন্য, 18 একে 18 শূন্য, তাহলে 10×3 = 30 হলো। এটা তাহলে 30 ডিগ্রি, আর এটা 10×5 = 50 ডিগ্রি। এটা হবে 10×10 = 100 ডিগ্রি। কোন তিনটির মান পেয়ে গেলাম। এবারে দেখো প্রশ্নে কি বলেছে, দেখো এবারে কি বলেছে প্রশ্নে না কোন বিএসি এর মান 10 ডিগ্রি কম, মানে বিএসি যেটা বেরিয়েছে তার থেকে 10 বিয়োগ করব, আর এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হলে কোন তিনটির অনুপাত কত হলো। আরেকটা কোন বলেনি, এটার মান বলেনি, মানে এটা যা যা আছে তাই থাকবে, মানে এর সঙ্গে 10 বিয়োগ, সঙ্গে না এর থেকে 10 বিয়োগ হবে, আর এর সঙ্গে 10 যোগ হবে, আর এটা যাই ছিল তাই থাকবে, সেই অনুপাতটা বার করতে বলছে। ক্লিয়ার? তাহলে আমি কি লিখতে পারি, দেখো প্রশ্ন যেটা চেয়েছে সেটা আমি লিখে নিয়েছি, যে এখন যদি কোন এ বি সি এর মান 10 ডিগ্রি কম এবং কোন এটা বিএসি, এখন যদি কোন বিএসি এর মান 10 ডিগ্রি কম, মানে এটার মান 10 ডিগ্রি কম হবে, আর এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, মানে এইটার মান 10 ডিগ্রি বেশি, তখন কোন তিনটির অনুপাত হবে কত? তাহলে এইটা 10 ডিগ্রি কম বলেছে, তাহলে কী হবে 30 ডিগ্রি বিয়োগ 10 ডিগ্রি = আবার এবিসি মানে এটার মান 10 ডিগ্রি বেশি, মানে 50 ডিগ্রি ছিল প্লাস 10 ডিগ্রি = আর তৃতীয়টা আর কিছু বলেনি, মানে তৃতীয়টা যেটা আছে সেটা থাকবে। ক্লিয়ার? এইটুকুই। বারবার দেখবে, যাদের সমস্যা হচ্ছে 1-2বার করে ভিডিও দেখবে, খুব সহজ হবে। বলেই দিয়েছে যে বিএসি এর মান 10 ডিগ্রি কম হলে তাহলে এর থেকে 10 বিয়োগ করব, আবার এবিসি এর মান 10 ডিগ্রি বেশি, মানে এইটা এর থেকে 10 যোগ করব, আর তৃতীয়টা বলেনি, মানে যেটা আছে তাই থাকবে। ওকে, তাহলে এটা কত হবে 20 ডিগ্রি = এটা কত হবে 60 ডিগ্রি = এটা 100 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো এই তিনটেই দেখো 20 দিয়ে যাবে, তাহলে কী লিখব 20 × 1 = 20 20 × 3 = 60, 20 × 5 = 100, তাহলে এটাই অ্যান্সার হবে। ক্লিয়ার? অনুপাতটা চেয়েছে, তাহলে এটাই অ্যান্সার। অনুপাতের কিন্তু কোনো একক থাকে না, মানে ডিগ্রি টিগ্রি কিছু কিন্তু দেবে না। ওকে, এইখানটায় অ্যাকচুয়ালি ডিগ্রি না দিলে পারতে পারো, ফাইনাল অ্যান্সারে ডিগ্রি না দিলেও চলবে। ওকে, কেন অনুপাতের কোনো একক নেই কিন্তু আমরা জানি। আচ্ছা, তো তোমরা কাজ করবে, যেহেতু অনুপাতের কোনো একক নেই, অনুপাত চিহ্ন যেহেতু আমরা ব্যবহার করে ফেলেছি এখানে, তাহলেই আমরা ডিগ্রি চিহ্নগুলো মুছে দিচ্ছি। ক্লিয়ার? ডিগ্রি চিহ্নটা দেবে না, মাথায় রাখবে। তোমরা কোষে দেখি 2.2-তে শিখেছো অনুপাতের কিন্তু কোনো একক নেই। আমি কিন্তু এই ডিগ্রি চিহ্নটা তোমাদের যদি মিস্টেক না হয়, যার জন্য ডিগ্রি চিহ্নগুলো আমি মুছে দিলাম। ক্লিয়ার? তাহলে এবারে নিশ্চয়ই আর কোনো সমস্যা হবে না। অনুপাত যখন বার করবে তার কিন্তু কোনো একক থাকে না। ক্লিয়ার? তাহলে টোটাল অ্যান্সারটা হবে 1:3:5। পরের অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো 11 দাগে, এটাও ভালো অঙ্ক, বলছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করবে। এই 9,000 টাকা
এবার বন্ধুর তাহলে এতক্ষণ কি শিখলাম যে অনুপাতটা দিতে হবে, অনুপাতটা এখানে দেয়নি কিন্তু অনুপাতটা কেমন হবে সেখানে বলে দিয়েছে যে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার থেকে দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়, কে কত টাকা পাবে। তখন এখান তোমাদের ক্লু দিয়ে দিয়েছে, তোমরা ধরবে কত, যে ধরি প্রথম বন্ধু 1 টাকা পেলো, দ্বিতীয় বন্ধু কি বলেছে তার থেকে দ্বিগুণ, তার মানে 2 টাকা, তাহলে তৃতীয় বন্ধু পাবে দুজনের অর্ধেক, মানে 1+2/2 অর্ধেক টাকা পাবে। ক্লিয়ার? তাহলে 3 বন্ধু প্রাপ্য টাকার অনুপাত এইটা হবে। তোমরাও এভাবে ধরবে। এখানে প্রশ্ন তোমাকে মানে ক্লু দিয়ে দিয়েছে, ভাবো না পরীক্ষা হলেও তোমাকে দেবে। ক্লিয়ার? তাহলে আমি অঙ্কটাকে এভাবেই করতে পারি, যেহেতু তোমাদের বইতে দেওয়া আছে। যে ধরি প্রথম বন্ধু 1 টাকা পায়, হলো, ধরে নিয়েছি। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে কত? প্রথম বন্ধু দ্বিগুণ বলেছে, তাহলে 2 টাকা, 1-এর দ্বিগুণ মানে ডবল, তাহলে 2 টাকা পায়। তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু পায় কত না, দুজনের অর্ধেক, মানে 1+2/2, অর্ধেক বার করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে, দুজনের অর্ধেক মানে দুজনের যেটা হলো সেটাকে 2 দিয়ে ভাগ করুন, এত টাকা পায়। ক্লিয়ার? তাহলে অতএব 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত, 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত তাহলে কত হবে? 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত হবে 1:2, এটাকে যোগ করলে কত? 3/2। এই ভগ্নাংশ আকারকে তাড়াতে হলে কী করতে হয় শিখেছিলাম, হরগুলো লসাগু, এখানে হর নেই, এরও নেই, তাহলে এই 2 দিয়ে সবাইকে গুণ করে দাও, মানে 1:2:3/2, যেটা থাকবে এই হরগুলো লসাগু দিয়ে সবাইকে গুণ, হরগুলোর লসাগু কত? শুধু 2 আছে, হর এখান তো নেই, মানে শুধু 2, তাহলে 2 দিয়ে সবাইকে গুণ করে দিতে হবে। এটাই কিন্তু ভগ্নাংশ থেকে পূর্ণ সঙ্গে আসার নিয়ম। 2-একে 2, দেখো 2-2-4, এটা 2 কেটে গেল, 3, দেখলে সবাই পূর্ণ সংখ্যা হয়ে গেল। তাহলে 3 বন্ধু প্রাপ্য টাকার অনুপাত পেয়ে গেছি। এবারে কি বলেছে? 9,000 টাকার মধ্যে কে কত টাকা পাবে, তাই তো? এবারে সহজ নিশ্চয়ই। অতএব 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত হবে? 9,000 কিন্তু প্রথমটা বাই এদের যোগফল 2/2